আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। এরপরেই জানিয়ে দেব রাশিয়ার ভয়ে পিছু হটল নেটো। এদিকে রাজপথ দখলে আবারও মাঠে নামছে ইমরান খানের দল পিটিআই। অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসির আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে টিকে থাকতে ইসরায়েলকে যা করতে বললেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। 27 ফেব্রুয়ারি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের মেরুন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এরপরই দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। সোমবার লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতেই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের মেরুন আকাশ নিয়ন্ত্রণ ঘাঁটিতে রকেট হামলা করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তাদের বুদ্ধিমান জিপসিট, মনসুরি এবং অন্যান্য গ্রামে হিজবুল্লাহর সামরিক কম্পাউন্ড এবং অবকাঠামোতে হামলা করা হয়েছে। এদিকে গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। সেখানে ইসরায়েলি তাণ্ডব আরও বাড়ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 3 জন নিহত এবং আরও 3 জন আহত হয়েছে। ফারা শরণার্থী শিবিরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আশা করছেন যে আগামী সোমবারের মধ্যে নতুন যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 29,782 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 70,043 জন। রাশিয়ার ভয়ে পিছু হটল নেটো। ইউক্রেনে যুদ্ধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। জবাবে রাশিয়া বিন্দুমাত্র বিলম্ব না করে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। রাশিয়ার এমন কড়া প্রতিক্রিয়ার পর ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান পরিষ্কার করেছে নেটো। খবর আল জাজিরার। ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখো বলেন রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা। এজন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সেজন্য যা করা দরকার আমরা তাই করব। তিনি বলেন ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়ে আজ কোনো ঐক্যমত হয়নি, তবে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। মাখোর বক্তব্যের বিষয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা পাঠানোর পরিকল্পনা নেই। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 2 বছর গড়িয়ে 3 বছরে পা দিলেও এখনও এই যুদ্ধে শেষের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। এ যুদ্ধ ঘিরে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন। রাজপথ দখলে আবারও মাঠে নামছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী 2রা মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। খবর জিও নিউজের। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএলএন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই।
এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার সিইসি সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি। আদিয়ালা কারাগারে বন্দী পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব ৮ ফেব্রুয়ারি ভোটে বড় ধরনের কারচুপির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। শুধু একটা কলমের খোসায় আমাদের আসন চুরি করে নেওয়া হয়েছে। জনগণ সাবেক পিটিআই চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে, জাতির ম্যান্ডেটও আমাদের আসন আক্রমণের শিকার হয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে প্রথম আরেক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ২রা মার্চ সারা দেশে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পিটিআইয়ের নির্বাচিত সদস্যরা ২৯ ফেব্রুয়ারি শপথ নিতে সংসদে যাবেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসির আহ্বান। ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা ঘাতক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওআইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় ব্যাপক মাত্রার যুদ্ধ অপরাধ ও গণহত্যার ঝুঁকি বেড়ে চলেছে। এ অবস্থায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য সবার মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি। এছাড়া হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ওআইসির প্রতিনিধি গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের আইনি দিক দিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে আলোচ্য সূচিতে থাকা উচিত। আন্তর্জাতিক বিচার আদালতে গত সোমবার ফিলিস্তিনে জবরদখলের আইনি প্রভাব সম্পর্কে ১ সপ্তাহের শুনানির সমাপ্তি ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে টিকে থাকতে ইসরায়েলকে যা করতে বললেন বাইডেন। মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে ইসরায়েলকে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। উগ্র ডানপন্থী সরকারের কারণে দেশটি বিশ্বব্যাপী সমর্থন হারাতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ইসরায়েলের শেষ পর্যন্ত টিকে থাকার একমাত্র উপায় হলো চুক্তি। তাদের ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এ সময় ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। উদাহরণস্বরূপ সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত। সামরিক যুদ্ধবিরতি আমাদের সেদিকে অগ্রসর হওয়ার সময় দিয়েছে। অনেকদিন ধরে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি আলোচনা আসছে। তবে গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে রিয়াদ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই তারা তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি যদি আমরা এই সামরিক যুদ্ধবিরতি পাই তাহলে আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকে অগ্রসর হতে পারব। এখন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান না পেলেও দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করার একটি প্রক্রিয়া পাব।